ইরানের শাসন ব্যবস্থা এখন চরম চাপে। দেশ জুড়ে চলমান বিক্ষোভ আর যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপ নড়বড়ে করে দিয়েছে তেহরানের ক্ষমতার ভিত্তি। প্রশ্ন উঠছে, আয়াতুল্লাদের জন্য খেলা কি সত্যি শেষের পথে, নাকি এখনো তাদের হাতে কিছু বিকল্প রয়ে গেছে? সংকট যদি আরো গভীর হয়, তাহলে সরকার কোন পথে এগোবে? জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকার পরিবর্তনের দাবিতে তেহরানে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধান দুটি বাজারে বিক্ষোভের সূত্রপাত। এই বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। সরকারের হিসাবেই গেল ৩ সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ২,০০০ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে সরকার। তবে বাধা হয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের উস্কে দিয়ে সাহায্য পাঠানোর বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে যাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাদের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল দাবি করছে শীঘ্রই পতন হবে খামেনির। এ অবস্থায় প্রথম বিকল্প হিসেবে সংকটকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে রূপ দিতে পারে ইরান সরকার। অর্থাৎ বিক্ষোভকে অভ্যন্তরীণ অসন্তোষ হিসেবে না দেখে একটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বনাম ইরান সংঘাতের ফ্রেমে ঠেলে দেওয়া। বাস্তবে এই আন্দোলনের সূচনা হয়েছিল ভিন্ন কারণে। এর কেন্দ্রে ছিল ভেঙে পড়া অর্থনীতি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান চাপ। শুরুতে তেহরানও তা স্বীকার করেছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা নিষেধাজ্ঞাকে নয়, দায় নিতে হবে রাষ্ট্রের ব্যর্থতাকেই। পরিস্থিতি জটিল হওয়ার সঙ্গে বদলেছে সেই অবস্থান। এখন সরকারের সুর আরও কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি দোষ চাপাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর। অর্থাৎ এখন ঘরের ক্ষোভকে বাইরের শত্রুর বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে পরিণত করার চেষ্টা করছে ইরান। বিদেশি শত্রু দেখিয়ে পুরো দেশকে একজোট করা ইরানের জন্য নতুন কিছু নয়। তবে এবার হুমকিটি কাল্পনিক নয়, বাস্তব। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি স্পষ্ট করেছেন নিজেই। এই পরিস্থিতিতে দ্বিতীয় বিকল্প হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। ইরানের অনেক সমস্যা এসেছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে। এগুলো প্রত্যাহার করা হলে অর্থনীতি উন্নতি হতে পারে। তবে এর জন্য ইরানকে আবার পারমাণবিক চুক্তিতে যেতে হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ২০১৫ সালের চুক্তি থেকে ট্রাম্প বের হয়ে গিয়েছিলেন। তারপর ইরানের ওপর চাপিয়েছিলেন আরো কঠোর নিষেধাজ্ঞা। ট্রাম্পের কথা যদি ইরান মেনে নেয়, তবে প্রত্যাহার হতে পারে নিষেধাজ্ঞা। অর্থাৎ তেহরানের সামনে দুটি পথ: সংঘাত বাড়িয়ে দেশকে একজোট করা, অথবা শর্ত মেনে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানো। আলোচনার জন্য দুই পক্ষই আগ্রহী। ট্রাম্পের দাবি অনুযায়ী একদিন আগেই ইরানের নেতারা ফোনালাপে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন। তবে আলোচনাটি হতে হবে সঠিক ও বাস্তব। আলোচনার দুটি বড় সুবিধা হচ্ছে, এটি মার্কিন সামরিক হামলার ভয় কমাবে। ২, এই আলোচনা জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে, কারণ তারা দেখবে সমস্যার সমাধানে ভীষণ আগ্রহী সরকার। বেশিরভাগ ইরানির চোখে এই আলোচনা মানেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা। আর নিষেধাজ্ঞা উঠে গেলে অর্থনীতি অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। কিন্তু এই আশার বিপরীতে দাঁড়িয়েই সামনে আসে তৃতীয় বিকল্প: নির্দয় দমন নীতি। এই পথ ইরানের জন্য নতুন নয়। অতীতেও বহুবার তারা এই কৌশল ব্যবহার করেছে এবং এর পেছনে বাস্তব কারণও রয়েছে। অনেক দেশে দীর্ঘস্থায়ী অস্থিরতা সামরিক বাহিনীর ভেতর ভাঙন তৈরি করে। নিজেদের পরিবার, জীবিকা কিংবা নিজ সম্প্রদায় নিয়ে দুশ্চিন্তা বাড়ে সেনাদের। অনেক সময় তারা বুঝতে পারে যাদের উপর গুলি চালাতে বলা হচ্ছে তারা আসলে তাদেরই মানুষ। এতে বাহিনীর মনোবল ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায় শাসন ব্যবস্থা। তবে ইরানের ক্ষেত্রে সমীকরণটা আলাদা। এখানে শাসন ব্যবস্থার হাতে রয়েছে একটি স্বতন্ত্র ও অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী, যা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নামে পরিচিত। এটি শুধু একটি বাহিনী নয়, বরং রাষ্ট্র ক্ষমতার মূল স্তম্ভ। অনেক ক্ষেত্রেই এর ক্ষমতা নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চেয়েও বেশি। এই কারণেই বিক্ষোভ দমনে কঠোর শক্তি প্রয়োগ এখনও
ইরানি শাসকদের কাছে একটি বাস্তব ও কার্যকর বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে। আইআরজিসির প্রধান দায়িত্ব ইরান রাষ্ট্রকে রক্ষা করা নয়, স্রেফ শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা। এটি একটি আদর্শিক সামরিক বাহিনী যার আনুগত্য সংবিধান বা জনগণের প্রতি নয়, সরাসরি আয়াতুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্রের প্রতি। শাসন ব্যবস্থা যদি দমন পীড়নের নির্দেশ দেয়, আইআরজিসি তা নির্বিঘ্নে বাস্তবায়ন করবে, কারণ তাদের অস্তিত্ব, ক্ষমতা ও স্বার্থ পুরোপুরি শাসন ব্যবস্থার টিকে থাকার সঙ্গে জড়িত। এই বাহিনীর কঠোর আনুগত্য ও শৃঙ্খলার প্রমাণ স্পষ্ট। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে আইআরজিসির সদস্যরা ইতিমধ্যেই রাস্তায় মোতায়েন রয়েছে। অর্থাৎ পরিস্থিতির যদি আরও অবনতি ঘটে, তাহলে আইআরজিসি কঠোর শক্তি প্রয়োগে দ্বিতীয়বার ভাববে না। সহিংসতা ইরানি শাসকদের জন্য সবসময়ই একটি বিকল্প, আর এখান থেকেই সামনে আসে শেষ বিকল্পটি, অভ্যন্তরীণ ছাড় দেওয়া। তবে ইরানের অর্থনীতির যে করুণ দশা, তাতে এই পথটি সবচেয়ে কঠিন। ইরানের অর্থনীতি ইতোমধ্যেই গভীর সংকটে। ধারণা করা হচ্ছে চলতি বছরে দেশটির অর্থনীতি 1.7% এবং আগামী বছরে আরও 2.8% পর্যন্ত সংকুচিত হতে পারে। এই বাস্তবতায় শাসক গোষ্ঠীর পক্ষে বড় ধরনের ছাড় দেওয়া প্রায় অসম্ভব। কর কমানো বা ভর্তুকি বাড়ানোর মতো অর্থনৈতিক পদক্ষেপ অনেক সময় জনরোষ প্রশমিত করে, কিন্তু ইরানের ক্ষেত্রে সে সুযোগ কার্যত নেই, কারণ এসব ছাড় দেওয়ার মতো আর্থিক সামর্থ্য এখন সরকারের হাতে নেই। রাজনৈতিক ছাড়ের ক্ষেত্রেও ব্যবস্থা খুব একটা ভিন্ন নয়। শাসক গোষ্ঠীর দৃষ্টিতে তারা ইতোমধ্যেই উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। প্রায় 2 দশকের মধ্যে প্রথমবার দেশটি একজন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেয়েছে। একই সঙ্গে তিনি ধর্মযাজক নন, এটিও বিরল একটি ঘটনা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে সমাজে কিছু শিথিলতার ইঙ্গিতও দেখা যাচ্ছে। আগের তুলনায় বেশি নারী হিজাব ছাড়াই চলাফেরা করছেন, সাইকেল চালাচ্ছেন, এমনকি কোথাও কোথাও গোপনে মদ পরিবেশনের ঘটনাও সামনে আসছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এখান থেকে শাসক গোষ্ঠী আর কতটা এগোতে পারবে? স্বৈরাচারী ব্যবস্থার জন্য এটি এক সূক্ষ্ম ভারসাম্যের লড়াই। অতিরিক্ত ছাড় দিলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে, আবার ছাড় না দিলে জমে থাকা ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এই দুই ঝুঁকির মাঝখানেই এখন দাঁড়িয়ে আছে ইরানের শাসন ব্যবস্থা।